আমাদের দেশে এই রকম অনেক উদাহরণ আছে যে পিতা হওয়ার কারণে ছেলে সংসদে গেছে, বাপও পাগল, ছেলেও পাগল, 14 গোষ্ঠী পাগল। জি, আপনি শুনলে আশ্চর্য হবেন, বাংলাদেশে এমন বহুত পীর সাহেব আছে জাকাত দেয় না। ভাই সিরিয়াসলি, আমি একসময় গবেষণা করছিলাম, আমার সাবজেক্ট ছিল পীর সাহেবদের ইনকাম সোর্স নিয়ে। আপনি একজনকে ভোট দিচ্ছেন, সে মানুষটা অত্যন্ত ভালো মনে করেন, কিন্তু সে ভালো মানসিক ঠেলায় সমকামিতাকে প্রমোট করে এবং এইটাকে সে হালাল বানাতে চায়, হালাল মনে করে। জি, তো আপনি চাইলেই একজন সমকামী প্রমোটারকে আপনি আপনার ভোট দিতে পারেন না। জি, তা তো অবশ্যই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত দর্শক, আপনাদেরকে স্বাগতম আজকের পডকাস্টে। আজকে আমরা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যেটা আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িত। সেটি হলো আসন্ন নির্বাচন। আমাদের পডকাস্টে আজকে এমন একজন মেহমান উপস্থিত আছেন যিনি ইসলামী গবেষক, মুফতি ওয়াহিদুজ্জামান সাহেব দামাত বারকাতুহুম। আমরা তার কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ যে আজকের এই দিনে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনি আমার সঙ্গে আলাপ করতে চাইলেন। তো যাই হোক, বাকি কথা আমরা ভিডিওতেই বলি, আপনি প্রশ্ন শুরু করেন ইনশাল্লাহ। আপনার কাছে আজকে আমাদের প্রথম প্রশ্ন হলো যে প্র্যাকটিসিং মুসলিম হিসেবে কাকে ভোট দেওয়া উচিত? আপনার প্রশ্নের দুটো পয়েন্ট, একটা হচ্ছে প্র্যাকটিসিং মুসলিম। আপনি যদি স্বাভাবিকভাবে ইসলামকে প্র্যাকটিস করেন তো এই প্রশ্নটা আপনার সবসময় আসা চাই, প্রতিটা পদক্ষেপে, প্রত্যেকটা কাজের শুরুতে। আমি যে কাজটা করছি এই কাজের দ্বারা আমার ইসলাম আমার ভিতরে থাকবে, ঈমান থাকবে কি থাকবে না। প্র্যাকটিসিং মুসলিমের জন্য এটা আসলে অনেক বড় প্রশ্ন। আমি ভোট কাকে দেব, কিভাবে দেব। তো এটার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করে নিই। প্রশ্নটা হচ্ছে, আসলে ভোট বলতে আপনি একজন মুসলমানের পক্ষ থেকে ভোট, এইটাকে আপনি কিভাবে দেখেন? মোহতারাম, এই সম্পর্কে আপনি উত্তর দিলে মনে হয় আচ্ছা। ভালো হয়। আসলে ভোট যদি আমি একজন মুসলমানের পক্ষ থেকে ভোট দিবে, ভোট দেওয়ার 3টা অর্থ দাঁড়ায়। প্রথম অর্থ হচ্ছে আপনি সাক্ষ্য দিচ্ছেন। জি, অবশ্যই। সাক্ষ্যটা কি? যে হ্যাঁ, এই লোকটা ভালো মানুষ। কিন্তু একজন এমনও হতে পারে একজন ভালো মানুষ বলেই সে কিন্তু উপযুক্ত না। ভোটের ক্ষেত্রে আপনি এটাও সাক্ষ্য দিচ্ছেন সে উপযুক্ত এবং সে যোগ্য। তা তো অবশ্যই। এখানে অনেকগুলো বিষয় থাকে, তার মধ্যে আপনার মানে সে এই কাজের উপযুক্ত, এই পদের উপযুক্ত, তার এই যোগ্যতা তার ভিতরে আছে, এই সাক্ষ্য আপনি দিচ্ছেন। জি, সেকেন্ড জিনিস যেটা আপনি করছেন, আপনার পক্ষ থেকে অন্যদের জন্য সুপারিশ করছেন। জি, একরকম তাই। একরকম তাই। এখন আমাদের দেশে সুপারিশ হয় কেমন দেখেন। মনে করেন আমরা এখন সামনে তারাবির সময় খুব ফেস করি, সভাপতির ছেলে হেফজো পড়ে এসছে, হুজুর আমার ছেলে মসজিদে এবার তারাই পড়াবে, তার ইয়াদ ভালো নেই, কণ্ঠ ভালো নেই, পড়াশোনা শুদ্ধ নেই। আপনি আত্মীয়তার খাতিরে কাউকে সুপারিশ করতে পারেন না। জি, তা আপনাকে সুপারিশ করতে হবে অবশ্যই ভেবে চিনতে। জি, অবশ্যই। প্রথমে কি দিলেন? আপনি সাক্ষ্য দিলেন। দ্বিতীয় হচ্ছে আপনি সুপারিশ করছেন যোগ্যতা উপযুক্ততার ভিত্তিতে। তৃতীয় হচ্ছে আপনি একজন প্রতিনিধি পাঠাচ্ছেন। দেশের 18 কোটি জনগণ, এই জনগণের জন্য মাত্র 300 জন সংসদে যায়, প্রতিনিধিত্ব করে। তো আপনার প্রতিনিধি হিসাবে আপনি একজনকে সংসদে পাঠাবেন, যে আপনার কথা বলবে, যে আপনার আইন পাশ করাবে, যে আপনার প্রতি জুলুম হওয়াকে কমাবে, যে মজলুমের পক্ষে কথা বলবে। জি, অবশ্যই। তো এই প্রতিনিধি করার সুযোগ আপনি তাকে দিতে চান। জি, ভোট জিনিসটা আসলে 3টার সমন্বয়: সাক্ষ্য, সুপারিশ এবং প্রতিনিধিত্ব।
জি এখন বলেন, আপনি সাক্ষ্য দিবেন, সুপারিশ করবেন, এবং আপনি যে প্রতিনিধিত্ব পাঠাবেন কোন ভিত্তিতে পাঠাবেন? প্রশ্ন তো এটাই যে কাকে ভোট দিবেন। তো এই ব্যাপারে আমি আপনাকে একটা কথা বলি। কথাটা হচ্ছে এরকম, ভোট দেওয়ার চেয়ে সহজ কি জানেন? ভোট না দেওয়া। জি এরকমই। এরকম মানে এইটা প্রশ্ন কেন? মনে করেন আপনার আসনে 5 জন প্রার্থী আছে, এখন আপনাকে বাছাই করতে হবে এর মধ্যে কাকে আমি ভোট দেব না। জি আচ্ছা, তো বাছাইয়ের জন্য কিছু টুলস দরকার। আমি আপনাকে 2 রকম টুলস শেখাতে পারি। এটা হচ্ছে বেসিক টুলস, যে বেসিকটার মধ্যে খুব সহজ, ইজি। এখন বেসিক টুলসের পরেও যদি কেউ থেকে যায়, জি তখন আপনি অ্যাডভান্স টুলস ইউজ করেন। ম্যাগনিফাইং গ্লাস দিয়ে যেমন দেখে, ওই দেখা যায় ছোট্ট একটুখানি এরকম। বিষয়টা বেশ ইন্টারেস্টিং। হ্যাঁ, তাহলে আমি আপনাকে 2টো পার্ট বলি। বেসিক টুলসের মধ্যে আপনি 5টা জিনিস ইউজ করেন। কয়টা জিনিস? 5টা। আপনার প্রথম প্রশ্ন আপনি মনে করে দেখেন, বিষয়টা কি ছিল? প্রশ্নের শুরু, প্র্যাকটিসিং মুসলিম, অর্থাৎ যে ইসলামটাকে প্র্যাকটিস করে। প্রথম প্রশ্ন তো তাই। জি এখন সর্বপ্রথম আপনি দেখেন, যেই লোককে আপনি ভোট দিবেন জি সে ইসলাম কতটুকু পালন করে, তার চেয়েও গুরুত্বপূর্ণ সে ইসলাম বিদ্বেষী কিনা। জি জি অবশ্যই বিষয়টা ভাবার। আপনি একজনকে ভোট দিচ্ছেন, সে মানুষটা অত্যন্ত ভালো মনে করেন, কিন্তু সে ভালো মানসিক ঠেলায় সমকামিতাকে প্রমোট করে এবং এইটাকে সে হালাল বানাতে চায়, হালাল মনে করে। জি তো আপনি চাইলেই একজন সমকামী প্রমোটারকে আপনি আপনার ভোট দিতে পারেন না। জি তা তো অবশ্যই। অথবা সে ইসলামের কোনো নির্দিষ্ট ফরজকে, ওয়াজিবকে, একটা হুকুম আহকামকে সে ক্রিটিসাইজ করে। জি সে বলে বসলো বোরকা টেন্টের মতো। হুম মনে করেন সে বেগম রোকেয়ার অনেক বড় ভক্ত, জি জি নামাজিদের দেখলে গা চুলকায়, মসজিদ মাদ্রাসা থেকে কেউ দান খয়রাত চেতে গেলে, এরকম বহুত হিস্টোরি আছে যে মাদ্রাসায় কাউকে দান করো না, ওরা এই জঙ্গি হয়ে যাবে, এই হবে ওই হবে। এই কথার পিছনে ইসলাম বিদ্বেষ কাজ করে। বর্তমান মিডিয়ার কারণে ইসলামোফোবিয়া অনেক বেশি আগ্রাসন লাভ করেছে। তো আপনার প্রথম টুলস কি? ইসলাম বিদ্বেষ আছে কিনা, ইসলামের কোনো হুকুম আহকাম নিয়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবাদেরকে নিয়ে কটূক্তি তিরস্কার করে কিনা। জি অবশ্যই। ক্লিয়ার? জি এবার আসি দ্বিতীয় টুলসের। একজন পাশ করে গেল, সে ইসলাম বিদ্বেষী না, মনে করেন আপনি তাকে ইসলাম বিদ্বেষী হিসেবে চিহ্নিত করতে পারলেন না, কিন্তু এমন তো হতে পারে সে জালেম। জি আরেকটা পয়েন্ট বলে নিই, আমি ভুলে গেছি প্রথম পয়েন্টের সঙ্গে। মনে করেন একটা ব্যক্তি নিজে ইসলাম বিদ্বেষী না, কিন্তু সে যে দল করে জি সেই দলটা ইসলাম বিদ্বেষকে সাপোর্ট করে, প্রমোট করে। হুম তারা চায় সংসদে গেলে সমকামিতাকে পাশ করায় দেব। এটাও কিন্তু অনেক বেশি খেয়াল রাখার বিষয়। হুম হুম দেখেন, সংবিধানে বিসমিল্লাহ থাকলো কি না থাকলো এটার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে সংবিধান যারা তৈরি করতে চায় তারা আদৌ বা সেই দলটি আদৌ ইসলাম বিদ্বেষ কিনা, এটা বেশি গুরুত্বপূর্ণ। জি বিসমিল্লাহ থাকা এটা কিন্তু কোনো আইন ব্যবস্থা না, আইন না, কোনো কিছুর প্রতিনিধিত্ব করে না, কিন্তু যেই রুলসগুলো তৈরি হয়, নিয়ম নীতি তৈরি হয়, সেটা কি আইন। তো 2 নম্বর ব্যাপারে আসি। বলছিলাম যে দ্বিতীয় টুলস হচ্ছে যে সেই ব্যক্তিটা জালেম কিনা। জি দেখেন, হতে পারে সে ভূমিদস্যু, হতে পারে সে চাঁদাবাজ, হুম হতে পারে সে কাউকে কোনো ক্রিমিনালকে সাপোর্ট করে, তার আশ্রয়ে অন্যরা সমাজে বিশৃঙ্খলা ছড়ায়। জি হতে পারে তার সাহসে ইয়াবা ব্যবসা হয়, মাদকের ব্যবসা হয়। জি 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 আপনি চিন্তা করে দেখেন, আপনি একজন জালেমকে আপনার ভোট দিয়ে আসবেন, হুম তো এই জুলুমের অংশ
অত্যাচারীর পাশে থাকার কারণে আপনি কি অংশীদার হবেন না? তা তো অবশ্যই। তো আপনার কি ভোট দেওয়ার পূর্বে একটাবার ভাবা উচিত না আমি কাকে ভোট দিচ্ছি? আচ্ছা, মনে করেন, এইবার আসি দ্বিতীয় প্রশ্নে, আপনি মনে করেন এই লোকটা অনেক ভালো, হুম। কিন্তু এই লোকের বাকি 299 জন জি। কিংবা ধরলাম 200 জন যারা প্রতিনিধি হয়ে দলের পক্ষ থেকে যাবে তার ম্যাক্সিমাম জালেম। হুম। এখানে আপনাকে অবশ্যই ব্যক্তি দল উভয়টাকেই এই টুলসে বাছাই করতে হবে। আপনি কাউকে ভালোবাসেন, কাউকে আপনার পছন্দ, কারো চেহারা সুন্দর ইত্যাদি ক্ষেত্র দেখে আপনি কিন্তু ভোট দিয়ে দিতে পারেন না। এটা আপনার নিকট একটা আমানত। 3 নাম্বার টুলস হচ্ছে, আপনি যাকে ভোট দিচ্ছেন তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তার সম্পর্কে কি আইডিয়া রাখে, সে আদৌ নিজের বাপ মাকে দেখভাল করে কিনা, ভাই ভাইয়ে গণ্ডগোল করে কিনা, এরকম হয় কিন্তু আমাদের সমাজের এরকম মধ্যে। হয়। তো যে ব্যক্তি নিজের পরিবারে খেয়াল রাখতে পারে নাই, আপনি চিন্তা করেন এক আসনে অন্তত 40 লাখ লোক আছে। বাংলাদেশের সবচেয়ে যদি ছোট আসনের কথা বলি 22-23 লাখ লোক আছে। জি। এই লোকের খেয়াল রাখবে কি করে? সম্ভব না। চতুর্থ নাম্বার আমি বলি, অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে ভোটে দাঁড়াচ্ছে আসলেও তার বৈধ ইনকাম আছে কিনা। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেক গুরুত্বপূর্ণ। দেখেন, আমরা জানি বাংলাদেশের নিয়ম অনুযায়ী ভোটার হিসাবে আপনি 10 টাকা খরচ করতে পারবেন একটা ভোটে, জি। কিংবা 25 লাখ টাকা। জি। এখন কোনো আসনে 10 টাকা হিসাব করলে সে অঙ্কটা অনেক দাঁড়ায়, প্রায় 80-90 লাখ টাকা দাঁড়ায়। জি। কিন্তু বাস্তব চিত্র যদি আমি দেখি, কোনো দল ব্যাপক খরচ করে, এই খরচ কিন্তু দল বহন করে না, উল্টো নমিনেশন নিতে গিয়ে সে দলকে টাকা দেয়। এবং আমরা যে হলফনামা দেখতে পাই তাতে তার এই পরিমাণ ইনকাম নেই যে সে খরচ করবে। জি। এবং ফান্ডিংটাও ক্লিয়ার করে না। এখন আপনি বলেন একজন নিয়মিত গু খায়, না মাইন্ড করেন না, বাস্তবিকে বলছি। হ্যাঁ। আপনি দেখবেন সকালবেলা মুরগি ছেড়ে দেবেন, এক দৌড় গিয়ে আগে ময়লা খাবে, হ্যাঁ। খেয়ে এসে চিন্তা করবে আর খাবো না। পরের দিন কেউ ভুলে যায় না, ও আবার খায়। আপনি কিভাবে চিন্তা করেন যে ব্যক্তি অবৈধ ইনকাম করে এসছে হঠাৎ করে সে বৈধ ইনকাম নিয়ে এসে সন্তুষ্ট থাকবে? এখানে তো অনেক আছে। কেউ মানে একটা টেন্ডার কারোর নামে পাশ করে দিল, নে 20 কোটি, ভাই আমার একটা কাজ করে দেন, নে এত কোটি। তো এখানে আপনি সন্তুষ্ট করবেন কিভাবে? তো যার বৈধ ইনকাম নেই তার কিন্তু অবশ্যই চাহিদা থাকবে কি, টাকা পয়সা মেরে দেওয়ার, খাবার। তো আপনি কিভাবে তাকে, এই বৈধ ইনকাম যদি না থাকে আপনার ভোট কিভাবে দিবেন? তা তো অবশ্যই। তো 4টা বিষয় আলোচনা করলাম। তো এইবার আসি 5 নাম্বার। 5 নাম্বার অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং মনোযোগ দিয়ে শোনেন। দেখেন, আপনি যাকে সুপারিশ করছেন যে সে আপনার প্রতিনিধি হিসাবে সংসদে যাক, আদৌ এই ব্যক্তি যোগ্যতা রাখে কিনা। 40 লাখ মানুষের একটা সংসদীয় এলাকা, হাজার রকমের প্রবলেম, সমস্যা, অনেক কিছু বুঝতে হয়। আপনি মূর্খ একজনকে পাঠিয়ে দিলেন, অথবা এমন কাউকে পাঠালেন যে নিজেই ভারসাম্য না। আপনি চিন্তা করছেন ভারসাম্য না, এটা কেমন হতে পারে? তাই না? আমাদের দেশে এই রকম অনেক উদাহরণ আছে যে পিতা হওয়ার কারণে ছেলে সংসদে গেছে, বাপও পাগল, ছেলেও পাগল, 14 গোষ্ঠী পাগল। অ্যাবনর্মাল কথা বলে, সংসদে গিয়ে অ্যাবনর্মাল আচরণ করে। এমনও প্রার্থী এবং প্রার্থীর সন্তান এমনও আছে মাদকাসক্ত, ঠিকমতো দুনিয়ায় বোঝে না। এইরকম অযোগ্য ব্যক্তিকে মানুষ ভোট দিয়ে সংসদে পাঠিয়েছে। আমি শুরুতে বলছিলাম, আপনি খেয়াল করে দেখেন মনে আছে কি নাম, যে মসজিদে যেমন
একজন সভাপতির ছেলে হওয়ার কারণে আপনি ইমামতির দায়িত্ব দেন। হুম এখানেও যদি আপনি চেহারা দেখে, কারোর পিতা দেখে, বংশ দেখে পাঠায় দেন, তো ফলাফল কী হবে? আজকের 54 বছরের বাংলাদেশে আমরা আমাদের মতো একটা অর্থনীতি পাইনি। জি ব্রিটিশরা আমাদের যে আইন ব্যবস্থা রেখে গেছে তার উপরে ভিত্তি করে আমাদের সংসদের আইনগুলো তৈরি, আমরা এখনো চেঞ্জ করতে পারিনি। জি রাইট। আমরা আত্মীয়তা দেখি, চেহারা দেখি, আমরা ফেমাসনেস দেখি, আমরা যাচাই করি না। জি তো এই পর্যন্ত 5টা বিষয় গেল। এই 5টা যদি আপনি মোটামুটি একটু খেয়াল করতে পারেন, জি আমার মনে হয় আপনি একটা প্রার্থী বাছাই করতে পারবেন। তারপরেও যদি মনে করেন যে প্রার্থীটাই দু একজন এখনও আছে, তো এখন আপনি ইউজ করেন অ্যাডভান্স টুল। জি অ্যাডভান্স টুলস কি? আমি বেসিকের প্রথমে আপনাকে বলেছিলাম যে সে ইসলাম বিদ্বেষী কিনা খেয়াল রাখবেন, তবে অ্যাডভান্সের ক্ষেত্রে খেয়াল রাখবেন যে ইসলামের ফরজগুলি আদায় করে কিনা। জি কারণ কি, আপনি একজন প্র্যাকটিসিং মুসলিম, আপনি এমন কাউকে ভোট দিতে পারেন না যে ফরজ আদায় করে না। জি আচ্ছা, ফরজ আদায়ের বিষয়ে একটা কথা বলি, আপনাকে খেয়াল করায় বলি। মনে রাখবেন, ফরজ আদায় করার জন্য যেই সমস্ত মাসাইল জানা লাগে, জ্ঞান থাকা লাগে, ওইটা অর্জন করাও ফরজ। জি অবশ্যই। আপনি নামাজ পড়বেন, নামাজের ওয়াজিব জানা ফরজ, ফরজ জানা ওয়াজিব। নামাজের যে কেরাত আপনি পড়ছেন, জি সে কেরাত জানা কি আপনার জন্য ফরজ, সহি শুদ্ধভাবে জানা ফরজ। জি এবার আপনাকে মজার একটা কথা বলি, আপনি অনেক সময় খেয়াল করে দেখছেন যে আল্লাহ মাফ করুক, জি কেউ একজন বাংলাদেশের ফেমাস একজন মানুষ মারা গেছেন, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক। হাদি ভাইয়ের জানাজা আমরা দেখছি, জি জানাজার নামাজ পড়তে এসে সার্কাস লেগে গেছে। জি কেউ হাত উঠায়, কেউ হাত নামায়, কেউ পা আগায়, কেউ পা নামায়, এবং কারো কারো এইটুকু পর্যন্ত নলেজ নেই যে আমার পোশাক পায়জামা টাকনুর নিচে থাকা যাবে না। জি কেউ এদিক ঘাড় ঘোরায়, এদিক ঘাড় ঘোরায়। এই বিষয়টা আসলে অনেক লজ্জার। আমি নাম বলতে চাচ্ছি না, উনি মারা গেছেন। বাংলাদেশের একজন খুব পুরনো রাজনীতিবিদ এবং ভরসা করা যায় এমন রাজনীতিবিদ, অত্যন্ত ভালো লোক ছিলেন। তার ছেলে ওনার জানাজার নামাজে এমন আচরণ করছেন যে আপনি মুসলিম হিসাবে মানে এত দুঃখ পাওয়া দরকার। জি তিনি নাস্তিক ছিলেন, কিন্তু শেষ জামানায় আমাদের একজন আলেমের সাথে কথোপকথনের পরে উনি ইসলামের প্রতি দুর্বল হয়েছিলেন। জি এখন চিন্তা করে দেখেন, আমাদের অবস্থা এমন, ফরজ জানা তো দূর, ইসলামের বেসিক কিছুই জানে না, কালেমায় পড়তে যায় না, এমন কাউকে আপনি ভোট দিয়ে আসছেন। তো অবশ্যই কি যাচাই করবেন যে ইসলামের ফরজ সে আদায় করে কিনা। জি এবার আপনাকে আরও একটা অ্যাডভান্স এর মধ্যে একটা কথা বলি, আপনি শুনলে আশ্চর্য হবেন। বাংলাদেশে এমন বহুত পীর সাহেব আছে জাকাত দেয় না। ভাই সিরিয়াসলি, আমি একসময় গবেষণা করছিলাম, আমার সাবজেক্ট ছিল পীর সাহেবদের ইনকাম সোর্স নিয়ে। এক পীর সাহেব 400 কোটি টাকার মালিক। 400 কোটি? 400। আচ্ছা বলেন, 400 কোটি টাকার 2.5% কত আসে? 10 কোটি টাকা। জি ও বেটা খাওয়ারে জাকাত দেয় না। জাকাত একটা ফরজ বিধান। জি আপনি যাকে প্রতিনিধি বানাবেন, ইসলামের এই ফরজটা সে আদায় করছে কিনা এটা কিন্তু আপনাকে যাচাই করতে হবে। জি এইবার আসি অ্যাডভান্সের দ্বিতীয় টুলসে, এটাও গুরুত্বপূর্ণ, সুন্নাহ। জি এবার আপনাকে বলি, একজন ফরজ আদায় করে, ফরজিয়াত এলেম আছে। এখন আপনি কি দেখবেন, সে সুন্নাহ অনুযায়ী তার জীবনকে সাজাইতে পারছে কিনা। জি আপনার চাওয়া কি? একজন যে ইসলাম প্র্যাকটিস করে তার আসলে চাওয়া কি বলেন? যে আমার পক্ষ থেকে কেউ সংসদে যাবে, ইসলামে আইন প্রতিষ্ঠা করবে, কিংবা আইন চেঞ্জ করার চেষ্টা করবে। আচ্ছা, আপনি নিজেকে একটু প্রশ্ন করে দেখেন, যে ব্যক্তি ইসলামকে ভালোবেসে তার নিজের জীবনে নবীর সুন্নতকে পালন করতে পারে নাই, ইসলামকে নিজের জীবনে প্রতিষ্ঠিত করতে পারে নাই,
সে কিভাবে সংসদে যে ইসলাম প্রতিষ্ঠা করবে? আদৌ সম্ভব? জি। তাহলে আমরা কি পেলাম? সুন্নাহ দ্বারা একজন মানুষকে যাচাই করবেন। জি। এরপরে অ্যাডভান্স টুল 3rd নাম্বার, যে ব্যক্তি আপনি বাছাই করছেন খেয়াল রাখতে হবে তার প্রতিশ্রুতি রক্ষা করার হুম। ধারাবাহিকতা কেমন, আখলাক কেমন। জি। যদি আপনার প্রতিশ্রুতি রক্ষা করার প্রবণতা তার মধ্যে থাকে, জি। অন্যদের চেয়ে সে এই পয়েন্টে এগিয়ে যাবে। জি। আপনাকে কথা দিয়েছে আপনার এলাকার উন্নতি করবে, সে করবে। আর যদি এমন হয় অল টাইম ধোকা দেয়, একজন ধোকাবাজকে কি করবেন? আপনার ভোট দেওয়া থেকে বিরত থাকবে। অবশ্যই। নির্বাচনের আগে একরকম বলে, নির্বাচন শেষ হয়ে শেষে গেলেই আর আর জানা এক যায় রকম না। বলে। জি। তো যাই হোক, এই মোটামুটি মনে করেন যে আপনি বেসিকে 5টা পাইলেন, অ্যাডভান্সে 3টা পাইলেন। আমার ধারণা যে এই 8টা দিয়ে যদি আপনি যাচাই বাছাই করেন, জি। আপনি মোটামুটি একটা পয়েন্টে আসতে পারবেন যে আপনি কাকে ভোট দেবেন না। জি। তাহলে তো আমাদের প্রার্থী খোঁজাই অনেক মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, এমন হয়ে যাবে মনে করেন যে প্রার্থী খুঁজেই পাওয়া যাবে না। হ্যাঁ, হতে পারে যে আপনি বাদ দিতে দিতে কেউ থাকবে না। জি। তবে আমি আপনার একটা কথা বলি, দেখেন ভোটটা আপনার নিকট যেহেতু আমানত, আপনি ভেবে চিনতে দিয়েন না, বরং আপনি আপনার এলাকার প্রার্থীদের একটা তালিকা করেন, 5 জন, ABCDE। হুম। এবার আপনি অ্যাডভান্স বেসিক দিয়ে কাটতে থাকেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কি ছিল? ইসলাম বিদ্বেষ নেই, ইসলাম 3 জন বাদ, এই নেই, 3 জন বাদ, করতে করতে লাস্ট যে বাদ যাবে, সর্বশেষ যে বাদ গেল, মনে করেন 8টার মধ্যে একজন পাইছে, তার ভিতরে একটাও নেই, আরেকজনের ভিতরে অন্তত একটা আছে। হুম। তো অ্যাটলিস্ট যে বাঁচে আপনি সর্বশেষ মানুষটাকে দেন। জি। আচ্ছা, তাহলে আপনি যে এই টুলস শিখাইলেন, তো এই টুলস অনুযায়ী যদি কোনো প্রার্থীকে জাস্টিফাই করা যায়, তাহলে ধরতে গেলে শতকরা পাওয়াই যাবে না। তাহলে কি এই মুহূর্তে কি আমরা ভোট দেওয়া থেকে বিরত থাকব? আমাদের জন্য কোনটা বেটার হবে? কোনটা বেটার হবে? এটা একটা গুড কোশ্চেন। কারণ দেখা যায় এমন হতে পারে যে আপনি আপনার আসনে এমন কাউকেই পাচ্ছেন না যে আপনি ভোট দিবেন, জি। এবং বাংলাদেশের বাস্তবতায় এটা হয়ে থাকে যে আমি যাকেই ভোট দেব সেই মনে হয় আকাম করে বসবে, সেই মনে হয় গুনাহ করে বসবে। তো এর আপনার আমি একটা জিনিস বলি, আপনি খুব ভেবে চিন্তা আপনি আমাকে উত্তর দেন। মনে করেন 100 জন মানুষকে প্রতিনিধিত্ব করার জন্য 2 জন মানুষকে বাছাই করা হয়েছে। তার মধ্যে একটা ডাকাত, একটা চোর। ডাকাত খুন করে হুম। এবং রাত হলেই কি এর বাসায় জিনিস কাটে, ওর বাসায় জিনিস কাটে, সুযোগ পেলে বেঁধে রাখে, মারধর করে, হাত পা কেটে দেয়। আরেকটা চোর জি। মানুষ ঘুমালে টুক করে গিয়ে চুরি করে নিয়ে আসে। জি। কারণ আপনার এই দুজনের একজনকে বাছাই করা বাদে কোনো সুযোগ নেই। কেন? যদি মনে করেন যে আপনি ডাকাতকে ভোট না দিলেন না, হুম। তো চোরকেও দিলেন না, অবশেষে যদি ডাকাত আপনার এলাকায় প্রতিনিধিত্ব করে, আপনার জন্য লস কোনটা? আমার জন্য লস হলো আমি চোরকে কেন প্রতিনিধিত্ব করার সুযোগ দিলাম না। হ্যাঁ, কারণ কি? হুম। চোর ডাকাত অপেক্ষা ভালো ছিল, হুম, তা তো অবশ্যই। কারণ আপনার ঘুমানোর পরে চুরি করছে। জি। আর ডাকাত কি করে? আপনার ঘুম থেকে উঠায় ধুম দাঁড়ায়। তো আপনার এই ভয়ে আপনি চোরকে ভোট দিচ্ছেন যে আমি যদি চোরকে ভোট না দিই তো ডাকাত পাশ করে যাবে। জি। তো অধিক জুলুম পাওয়ার চেয়ে, অধিক জালিমকে চুজ করার চেয়ে কম জালিমকে যদি আপনি চুজ করেন, হুম। কম খারাপের অপশনটাকে বেছে নেন, তো আপনি অধিক শাসিত হওয়া থেকে, অধিক মাজলুম হওয়া থেকে বেঁচে যাবেন। হুম। জি, অবশ্যই। তো আপনাকে ভোটটা দিতে হবে কি চিন্তা করে, যে আমি অধিক খারাপ থেকে বাঁচার জন্য কম খারাপটাকে চয়েস করছি। তো এখন আমাদের দর্শকদের প্রতি অনুরোধ থাকবে, যেই কথাটা আসলাম যে আমাদের করণীয় কি। আমাদের আসলে অনেক ক্ষেত্রে কিছু করার থাকে না, তারপরেও অধিক জালেমের চেয়ে কম জালেম বেছে নেওয়া, বড় ডাকাতের চেয়ে ছোট চোরকে বেছে নেওয়া, বড় চোরের থেকে ছোট চোর বেছে নেওয়া, এই ছাড়া যখন আমাদের উপায় থাকে না, তখন
অধিক জালেম যেন হেরে যায় সেই নিয়েতে ছোট জালেমকে ভোট দেওয়া। আপনি আপনার প্রতিনিধি হিসাবে এই নিয়েতে দিবেন যে অন্তত আমি বেশি খারাপি থেকে বেঁচে যাই। হ্যাঁ, হতে পারে এই চান্সে আরেকজন ভালো মানুষ ততদিন তৈরি হয়ে যায় এবং ভোট দেওয়ার সময়টাতে আমরা একটা সুযোগ পাই। জানেন, যখন আমাদের কাছে প্রতিনিধিরা আসে ভোট চায়, আমরা কিন্তু তাকে বলার সুযোগ পাই, ভাই আপনি সংসদে যে যাবেন বা আপনি যদি জিতে যান, আপনি আকাম করবেন না তো, কুকাম করবেন না তো, আপনি জুলুম করবেন না তো। এই কথাটা যদি আপনি অন্তত বলেন না, সেও অন্তত এইটুকু মনে রাখবে এবং আপনি আপনার জায়গা থেকে বেঁচে থাকবেন। আমরা যদি প্রত্যেকেই বলি, তো এরাও একসময় বুঝতে শিখবে যে আসলে মানুষ কি চায়। আসলে মানুষ সৎ চায়, আমি সৎ হয়ে যাই। আসলে মানুষ চায় অত্যাচারী থেকে বেঁচে থাকতে, আমি অত্যাচার বাদ দেই। তো ইনশাল্লাহ দেখা হবে, কথা হবে আপনাদের সাথে এই বিষয়ে আবারও। সম্মানিত দর্শক, এতক্ষণ পর্যন্ত আমাদের আলোচনা শোনার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের এই আলোচনা সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন, এবং আপনার যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন। হতে পারে পরবর্তী ভিডিও আপনার এই প্রশ্নের উপর ভিত্তি করেই হতে পারে। দি মুসলিম কম্পাস সবসময় ইসলামিক দিক নির্দেশনা দেওয়ার জন্য আপনাদের সঙ্গেই আছে। আমাদের নির্দেশনা পেতে, ইসলামিক দিক নির্দেশনা জানতে অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আসসালামু আলাইকুম।